Hello everyone, a very good morning to all of you and welcome to my platform. আমি হৈমন্তিকা দাস বর্তমানে WBCS এক্সিকিউটিভ অফিসার হিসেবে কর্মরত রয়েছি। তোমাদেরকে আমি কয়েকটি সিরিজ অফ বায়োলজি ক্লাস তোমরা অনেকে বলেছিলে যে কিভাবে আমরা পড়তে পারি, পড়তে চাই সায়েন্সের জায়গাটা, সেটারই রেসপেক্টে তোমরা ইউজ করতে পারো এই ধরনের কনসেপচুয়াল ভিডিওকে, যেটাকে ইনডেপথে ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ অল কম্পিটিটিভ এক্সামিনেশনকে কভার করা আছে। আগের দিনের ক্লাসে আমরা হিউম্যান রেসপিরেটরি সিস্টেমকে স্টার্ট করেছিলাম এবং আজকের ক্লাসে সেটারই কন্টিনিউয়েশন হবে পার্ট 2 হিউম্যান রেসপিরেটরি সিস্টেম। সো দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস। প্রথমত ওয়ান ইম্পর্টেন্ট থিং, তোমরা যারা WBCS এর রেসপেক্টে গাইডেন্স প্রোগ্রামের সাথে এনরোল হতে চাইছো তারা আমাকে মেল করে জানাতে পারো। দিস ইজ মাই মেল আইডি, মেনশন ইউর নেম অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার, আই উইল প্রোভাইড ইউ দ্য ডিটেলস অ্যাবাউট দ্য ব্যাচ। নাও দ্য জেনারেল ব্রিফ ডিটেলস যদি আমরা বলি, এন্টায়ার যে WBCS এর সিলেবাস আছে জেনারেল স্টাডিজের রেসপেক্টে সেটাকে মানে ইন টোটালিটিতে কমপ্লিট করা আছে। ইংলিশ, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, সায়েন্সের 3টে পোর্শন, রিজনিং, ম্যাথ। এটার পাশাপাশি অনলাইন ইন্টারাক্টিভ ক্লাস পার উইকলি বেসিসে হয়, যেখানে রাতের দিকে ক্লাস রাখা হয় যাতে ওয়ার্কিং যারা আছো বা সবাই সময় করে ক্লাসটা অ্যাটেন্ড করতে পারো। ডাউট ক্লিয়ারিং, টপিক ওয়াইজ MCQ ডিসকাশন, কারেন্ট অ্যাফেয়ার্স সব কিছুকে অ্যানালিসিস করা হয় যাতে WBCS এর মেন্স লেভেল পর্যন্ত তোমাদের সিলেবাস কমপ্লিট থাকে। সো দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস। প্রথমত আগের দিনে আমরা বুঝেছিলাম যে আমরা অ্যালভিওলাই থেকে পড়েছিলাম, হুইচ ইজ দ্য স্ট্রাকচারাল অ্যান্ড দ্য ফাংশনাল ইউনিট অফ আওয়ার লাংস। ঠিক এই অ্যালভিওলাইয়ের মধ্যে যখন আমরা এন্টার করি, অ্যালভিওলাইয়ের মেন কাজ কি? আমরা অ্যালভিওলাইয়ের মেন কাজ দেখেছিলাম যে গ্যাসের এক্সচেঞ্জ করা, অর্থাৎ আমরা যে এয়ার নিচ্ছি, যেটা আমাদের এয়ারের মাধ্যমে আমরা যে গ্যাসগুলোকে ইনহেল করছি, সেটা যখন অ্যালভিওলাই পর্যন্ত পৌঁছাচ্ছে, সেই অ্যালভিওলাইয়ের থেকে আমাদের যে ব্লাড স্ট্রিম আছে অর্থাৎ ব্লাড ক্যাপিলারিজ আছে, সেই ক্যাপিলারির মধ্যে থাকা যে রক্ত, সেই দুটোকে এক্সচেঞ্জ করার কাজ কিন্তু আমাদের এন্টায়ার কাজটা কিন্তু ডিফিউশন প্রসেসের মাধ্যমে আমাদের হয়ে থাকে ইনসাইড দ্য লাংস। সো তার মানে অ্যালভিওলার একটা মেন ফাংশন হচ্ছে এক্সচেঞ্জ অফ দ্য গ্যাস অ্যান্ড দ্য মেথডোলজি অফ দ্য এক্সচেঞ্জ ইজ দ্য ডিফিউশন প্রসেস। তোমরা দেখবে এমনি বাড়িতে ডিফিউশন কিভাবে বোঝো, যদি একটা ধূপ কাঠি বা কোনো ফ্র্যাগনেন্টকে জ্বালাও, তখন দেখবে এই যে ধূপের ধোঁয়াগুলো একটা জায়গা থেকে তোমার সারা ঘরে যে ছড়িয়ে যাচ্ছে, অ্যান্ড দিস ইজ দ্য প্রসেস, এটাকে বলা হয় ডিফিউশন। নাও তাহলে অক্সিজেন কিভাবে অ্যালভিওলাই থেকে ব্লাড স্ট্রিমে ছড়িয়ে পড়ছে? বিকজ এই যে অ্যালভিওলাই এর যে মেমব্রেন থাকে, দ্য মেমব্রেন ইজ অনলি পারমিসিবল ফর দ্য এক্সচেঞ্জ অফ দ্য অক্সিজেন গ্যাস। সো তার মানে এই যখন অ্যালভিওলাইগুলো গ্যাস দিয়ে ফুলফিলড হয়ে যায়, অর্থাৎ এখানে হায়ার কনসেন্ট্রেশন অফ দ্য গ্যাস হয়ে যায়, দেন অ্যালভিওলাই চায় তার কনসেন্ট্রেশনকে রিডিউস করতে, এবং সেক্ষেত্রে অ্যালভিওলার মেমব্রেন থেকে অক্সিজেন গ্যাসটা বা অক্সিজেন গ্যাসের যে ডায়ামিটার, দ্যাট অনলি ক্যান পাস থ্রু দ্য মেমব্রেন অফ দ্য অ্যালভিওলাই, এবং সেটা অক্সিজেন গ্যাসটা অ্যালভিওলাইয়ের মেমব্রেন থেকে ক্রস করে ব্লাড স্ট্রিমে চলে আসে এবং CO2 কিন্তু এখানে এক্সচেঞ্জ হয়, অ্যান্ড দিস ইজ দ্য মেন মেথডোলজি। সো আমরা তাহলে কি বুঝলাম? অ্যালভিওলাই ইজ সাচ এ থিং যার যে মেমব্রেন আছে, অ্যালভিওলাইয়ের মেমব্রেনের মধ্য দিয়ে ডিফিউশন প্রসেস কমপ্লিটেড হয়। নাও মুভিং টু দ্য নেক্সট পোর্শন, আমরা যদি দেখি এরপর কোয়েশ্চেন আসে যে হোয়াট ইজ দ্য স্টাডি অফ দ্য লাংস। আমরা যদি দেখি লাংসের স্টাডিকে বলা হয় পালমোনোলজি। এটা থেকে কোয়েশ্চেন আসে, তাহলে দ্য স্টাডি অফ দ্য লাংস ইজ কল্ড পালমোনোলজি। ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট এসেন্সিয়াল স্টাডি অফ দ্য মেডিকেল ফিল্ড আমরা যদি দেখে থাকি। নাও আর একটা কোয়েশ্চেন আসে, লাংসের কভারিংসকে কি বলা হয়? মেনলি লাংসের কভারিংসকে বলা হয় প্লিউরা। এখান থেকে পরীক্ষায় কোয়েশ্চেন আসে এবং প্লিউরাল ক্যাভিটির মধ্যেই কিন্তু আমাদের যে মেন লাংস, সেটাকে কিন্তু আমরা লোকেট করতে পারি। এরপর আমরা যদি দেখি একটা হেলদি লাংসের কালার কি, অ্যাকচুয়ালি হেলদি লাংসের একটা কালার হচ্ছে পিঙ্কিশ কালার, বাট এইখান থেকে পরীক্ষায় কোয়েশ্চেন দিতে পারে অ্যাডাল্ট হিউম্যান বডি লাংসের কালার কি, সেটা হবে পিঙ্ক কালারের। এবং যদি আমরা কোনো এক্স রে রিপোর্ট করি বা
কোনো সোনোগ্রাফি রিপোর্ট করি, সেক্ষেত্রে যদি আমাদের দেখা যায় লাংস কিন্তু ব্ল্যাকিশ কালারের হয়ে যাচ্ছে, ডার্ক গ্রে কালারের হয়ে যাচ্ছে, তার মানে আমরা বুঝবো যে লাংস কিন্তু ম্যালফাংশন বা লাংস ড্যামেজের দিকে যাচ্ছে। জেনারেলি যারা স্মোক করে প্রচণ্ড পরিমাণে, যারা সিগারেট কনজিউম করে, তাদের লাংস কিন্তু আমরা যদি দেখি তাহলে এই ধরনের ডার্ক গ্রে বা ব্ল্যাক কালারের আমরা দেখতে পাবো। সো যদি কেউ মেনলি সিগারেট কনজিউম করে বা যারা কোল ইন্ডাস্ট্রিতে কাজ করে তাদের মধ্যে তারা যখন নিঃশ্বাস প্রশ্বাস নেয়, মেনলি কোল ডাস্ট তাদের মধ্যে এন্টার করে হিউম্যান বডিতে, বা কোনো আদার টক্সিক মেটেরিয়ালসকে যদি তারা ন্যাচারাল এক্সপোজ থাকে বা তারা আর্টিফিশিয়াল ম্যানারে কনজিউম করে, তখন একটা হেলদি পিঙ্ক লাং কনভার্টেড হয়ে যায় ব্ল্যাকিশ লাংসে। নাও দুটো লাংস ডিজিজ নিয়ে আমরা পড়ব। ফার্স্ট ইজ দ্য ব্ল্যাক লাংস ডিজিজ অ্যান্ড অ্যানাদার ইজ দ্য হোয়াইট লাংস ডিজিজ। জেনারেলি ব্ল্যাক লাংস ডিজিজ, দেখো এখানে পিঙ্ক কালারের যে লাংসটা সেটা কমপ্লিটলি ব্ল্যাকিশ কালারের হয়ে যাচ্ছে, এবং যারা মেনলি এটা দেখা যায় কোল মাইন্সে যারা কাজ করে, কোল ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্সদের মধ্যে এই ধরনের ব্ল্যাক লাংস ডিজিজ আমরা জেনারেলি দেখতে পাই। অন দি কন্ট্রারি আমরা যদি দেখি পিঙ্ক কালারের লাংসটা হোয়াইট কালারের লাংসের কনভার্টেড হয়ে যাচ্ছে। দেখো আমরা যদি এখানে রিপোর্ট দেখি, এক্সরে প্লেট দেখি, তাহলে আমাদের লাংসটা অ্যাসিড অনেকটা হোয়াইট কালারের অ্যাপিয়ার করছে। সেক্ষেত্রে মেনলি যারা কটন কাল্টিভেশনের সাথে যুক্ত, অর্থাৎ তুলো চাষ করে সেই ধরনের ফার্মার্সদের মধ্যে কটন কাল্টিভেশন করে থাকলে, দিনের পর দিন এই ফিল্ডের সাথে যুক্ত থাকলে তাদের মধ্যে যে রোগটি হয় সেটি হচ্ছে হোয়াইট লাংস ডিজিজ। চলে আসছি আমরা নেক্সট জায়গাটায়, সেটি হচ্ছে আমাদের হিউম্যান বডিতে যে লাংসটা আছে, আমাদের কটা লাংস আছে? দুটো লাংস আছে। লেফট লাংস, দিস ইজ দ্য লেফট লাংস অ্যান্ড দিস ইজ দ্য রাইট লাংস। টোটাল যদি আমরা দুটো লাংসের অন অ্যান অ্যাভারেজ ওয়েট দেখি, সেটা 1300 গ্রাম বা 1.3 কেজির মতো একটা ওয়েট, অ্যাপ্রক্সিমেটলি একটা অ্যাডাল্ট হিউম্যান বডির লাংসের ওয়েট। জেনারেলি আমরা যদি দেখি রাইট লাংস কিন্তু স্লাইটলি হেভিয়ার দ্যান দ্য লেফট লাংস। এইটা কোয়েশ্চেনে দিতে পারে যে রাইট লাংস কিন্তু কম্পারেটিভলি হেভিয়ার। এর যে ওয়েট সেটা অন অ্যান্ড অ্যারাউন্ড 0.65 গ্রাম, আর লেফট লাংসের ওয়েট হচ্ছে 0.55 গ্রামসের কাছাকাছি এই ওয়েটটা থাকে। নেক্সট আর একটা জায়গা যদি দেখি, লাংসের যদি আমরা এন্টায়ার লোকেশন দেখি, তাহলে দেখবো আমাদের হিউম্যান বডির যে বক্ষ পাঁজর, যেটাকে বলা হয় থোরাসিক ক্যাভিটি, বা আমরা যদি আমাদের বুকের যে পাঁজর থাকে সেই থোরাসিক ক্যাভিটির ইনসাইড দ্য থোরাসিক ক্যাভিটি আমাদের এই দুটো লাংসকে আমরা দেখতে পাবো। দিস ইজ দ্য ইমেজ অফ দ্য থোরাসিক ক্যাভিটি। আমরা যদি দেখি এখানে আমাদের রিবস থাকে এবং স্টারনাম থাকে। দিস ইজ দ্য স্টারনাম। এই দুটোর জিনিসের ভেতরে আমাদের থাকে কি? লাংস, অ্যান্ড দিস ইজ দ্য লাংস। লাংসের যদি আমরা স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট রেসপেক্টে ভাবি, সেটা হবে অ্যালভিওলাই, আর কভারিংস অফ দ্য লাংসকে আমরা কি বলি? প্লুরা। ঠিক, এর পরের জায়গাটায় আমরা চলে আসবো। এরপরে দেখো, আমরা যদি হিউম্যান বডির মধ্যে লাংস দেখি, তাহলে ওতপ্রোতভাবে এখানে আরও একটি অর্গ্যান, দ্য মোস্ট ভাইটাল অর্গ্যান লোকেটেড থাকে, অ্যান্ড দ্য লোকেশন ইজ ইন দ্য ভেরি অ্যাডজয়নিং টু দ্য লাংস, অ্যান্ড ইট ইজ হার্ট। তাহলে আমাদের যে হার্ট, সেই হার্ট কিন্তু দুটো লাংসের মধ্যে অ্যাকচুয়ালি টিল্টেড থাকে বা বেঁকে থাকে কিছুটা লেফট লাংসের দিকে। এই লেফট লাংস সেই জায়গাটাকে, এই হার্টটাকে অ্যাকোমোডেট করার জন্য, এই জায়গাটায় আমাদের হার্টটাকে অ্যাকোমোডেট করার জন্য একটা লেফট লাংসের মধ্যে একটা খাঁজ থাকে, যাকে বলা হয় কার্ডিয়াক নচ। পরীক্ষায় যদি কোয়েশ্চেন দেয় হার্ট কোন সাইডে টিল্টেড থাকে লাংসে, তাহলে উত্তরটা হবে লেফট লাংস, এবং সেই জায়গাটায়, যে জায়গাটায় হার্টটা স্টার্টিং হয়, সেটাকে বলা হয় কার্ডিয়াক নচ। তার মানে লেফট লাংসের মধ্যে দিস ইজ দ্য কার্ডিয়াক নচ, যেখানে কিন্তু এই হার্টটা যেখানে সঙ্গে অ্যাটাচ থাকে এবং যেই দিকে টিল্টেড থাকে। সো এই দিস ইজ দ্য লোকেশন অফ দ্য কার্ডিয়াক নচ। নেক্সট আমরা যদি ওভারঅল আমরা যদি মেনলি ফাংশন অফ দ্য লাংস সোফার পড়ি, ফার্স্ট ফাংশন হচ্ছে আমাদের এন্টায়ার রেসপিরেশন প্রসেসকে কভার আপ করা। আমরা যে ইনহেল করি এবং গ্যাসকে এক্সচেঞ্জ করি, সেই পুরো প্রসেসটাই কিন্তু লাংস করে। সো দ্য মেন অর্গ্যান যদি আমাদের শ্বসন তন্ত্রের বা রেসপিরেটরি সিস্টেমের বলি, দ্যাট ইজ দ্য লাংস। নাও আর একটা কোয়েশ্চেন পরীক্ষায় দেয়, আমাদের হিউম্যান বডিতে ব্লাড পিউরিফিকেশনের কাজ কে করে? ব্লাড পিউরিফিকেশন ইজ অ্যাকচুয়ালি পারফর্মিং বাই দ্য কিডনি, বাট পরীক্ষায় যদি কোয়েশ্চেন দেয় ব্লাড পিউরিফিকেশন বাই এক্সচেঞ্জ অফ গ্যাসেস, তখন কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে ইট ইজ
বিং ডান বাই লাংস। ঠিক, অর্থাৎ লাংস কিন্তু গ্যাস এক্সচেঞ্জের মাধ্যমে ব্লাড পিউরিফিকেশন করে, আদারওয়াইজ ব্লাডের মধ্যে CO2 কনসেন্ট্রেশন বেড়ে যাবে এবং অক্সিজেনের কনসেন্ট্রেশন কমে যাবে। অ্যান্ড দ্য প্রেজেন্স অফ দ্য লাংস ইনশিওরস দ্যাট ব্লাডের মধ্যে অক্সিজেনের পার্সেন্টেজ বেড়ে থাকবে এবং CO2কে নিয়ে ব্লাড থেকে নিয়ে সেটাকে আউটার অ্যাটমসফিয়ারিক এয়ারের সাথে মিশিয়ে দেওয়ার যে এন্টায়ার ফাংশন, এটা কিন্তু লাংসের মাধ্যমেই কন্ডাক্টেড হয়। নাও মুভিং টু দ্য নেক্সট পোর্শন। নাও আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমরা লাংসকে কভার আপ করে ফেললাম। লাংসের পর আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে লাংস থেকে অ্যালভিওলাই থেকে যে এক্সচেঞ্জ অফ গ্যাস এলো, অর্থাৎ ব্লাডের স্ট্রিমে অক্সিজেন পাঠানো এবং ব্লাড স্ট্রিম থেকে CO2কে নিয়ে নেওয়া। তারপরের আমরা পিকচারে যাব যে নাও ব্লাড থেকে অক্সিজেন এবার কিভাবে চলে আসবে বিভিন্ন ভেইন, শিরা এবং উপশিরার মাধ্যমে প্রত্যেকটা সেলের মধ্যে অক্সিজেন ঢুকবে। নাও দিস ইজ দ্য টাইম টু রিড about the cellular respiratory system বা সেলুলার রেসপিরেশন, অর্থাৎ ইনসাইড দ্য সেল কিভাবে রেসপিরেশন হয়। সেটি দুটো টাইপে হয়। ওয়ান ইজ দ্য অ্যারোবিক রেসপিরেশন, অ্যানাদার ইজ দ্য অ্যানঅ্যারোবিক রেসপিরেশন। অ্যারোবিক মানে কি? অ্যারো মানে ইন দ্য প্রেজেন্স অফ এয়ার, আর অ্যানঅ্যারোবিক মানে কি? ইন দ্য অ্যাবসেন্স অফ এয়ার। দ্যাট মিনস সেলুলার রেসপিরেশন দুটো টাইপে আমরা ভাগ করতে পারি। অ্যারোবিক রেসপিরেশন মানে যেখানে সেলের রেসপিরেশনের জন্য অক্সিজেনের সাপ্লাই দরকার, সো রিকোয়ার্স দ্য কনস্ট্যান্ট সাপ্লাই অফ অক্সিজেন। অ্যান্ড অ্যানারোবিক রেসপিরেশন ইজ সাচ এ রেসপিরেশন যেটা কিন্তু ইন দ্য অ্যাবসেন্স অফ অক্সিজেন কন্ডাক্টেড হয় এবং ইনসাইড দ্য সেলেই এই ধরনের অ্যানারোবিক রেসপিরেশন দেখতে পাই। নাও ফিউ ফ্যাক্টস অ্যাবাউট দ্য অ্যারোবিক অ্যান্ড অ্যানারোবিক রেসপিরেশন। মূলত আমরা যদি এই অ্যারোবিক টাইপ অফ রেসপিরেশন দেখি, এটাকে আরও একটি রেসপিরেশন বলে আমরা পরিচিত থাকে, পরীক্ষায় কোয়েশ্চেন দেয়। ক্রেবস সাইকেল বা সাইট্রিক বা সিট্রিক অ্যাসিড সাইকেল যদি আমাদের সেলে হয় তাহলে সেটা মেনলি কিন্তু পারফর্ম হয় অ্যারোবিক টাইপ অফ রেসপিরেশন দিয়ে। অর্থাৎ অ্যারোবিক টাইপ অফ রেসপিরেশনের আরেকটি নাম হচ্ছে ক্রেবস সাইকেল বা সিট্রিক অ্যাসিড সাইকেল। মেনলি হ্যান্স ক্রেব বলে একজন সায়েন্টিস্ট এই পুরো এন্টায়ার সাইকেলটাকে ডিসিফার করেছিলেন, অ্যান্ড অন বিহাফ অফ হিজ নেম তার নামেই কিন্তু অ্যারোবিক টাইপ অফ রেসপিরেশনকে আমরা ক্রেবস সাইকেল রেসপিরেশন বলেও চিনি। নাও নেক্সট টাইপের যে রেসপিরেশন সেটা হচ্ছে অ্যানারোবিক রেসপিরেশন বা অ্যানারোবিক টাইপ অফ রেসপিরেশন, যেটা সেলুলার রেসপিরেশনেরই একটা পার্ট। জেনারেলি এটাকে আমরা যে প্রসেসে বলি বা যে রেসপিরেশন বলে চিনে থাকি সেটা হচ্ছে গ্লাইকোলাইসিস রেসপিরেশন প্রসেস, বা মোর ফ্রিকুয়েন্টলি পরীক্ষায় যে কোয়েশ্চেনটা আসে সেটা হচ্ছে EMP পাথওয়ে। মেনলি EMP এই নামটা তিনজন সায়েন্টিস্টের নামের ফার্স্ট অ্যালফাবেট দিয়ে তৈরি করা হয়েছে, এবং যদি আমরা দেখি ইমডেন, অট্টো মেয়ারহফ এবং আমরা যদি পার্নাস এই তিনজন সায়েন্টিস্টকে জানি, তাহলে এই তিনজন সায়েন্টিস্ট কিন্তু এই অ্যানারোবিক টাইপ অফ রেসপিরেশনকে ডেসিফার করেন, অ্যান্ড তাদের নাম অনুযায়ী কিন্তু এই এমডেন, মেয়ারহফ এবং পার্নাস তাদের নামে অ্যানারোবিক টাইপ অফ রেসপিরেশনকে EMP পাথওয়েও বলা হয় অথবা গ্লাইকোলাইসিস পাথওয়েও বলা হয়। এরপর আরেকটা জিনিস আমরা যদি দেখি, ইনসাইড দ্য সেল, ওকে দিস ইজ দ্য সেল। সেলের ভেতরে যে লিকুইড লাইট মেমব্রেন থাকে আমরা সেটাকে কি বলি? সেটাকে বলি সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমের মধ্যে প্রচুর যে সেলুলার অর্গানেলসকে ছড়িয়ে রাখা হয় বা তারা তাদের ডিফারেন্ট ফাংশন। One of such important organelles which is present inside the cell বা in the cytoplasm is the mitochondria. Now this is the location of the mitochondria. মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়? কোষের কিন্তু আমরা যদি বলি পাওয়ার হাউস বা কোষের শ্বসন ঘর, অর্থাৎ সেল যদি লিভিং থাকে, সেল যদি ওয়ার্কিং থাকে তাহলে তাকে পাওয়ার দেয়া, তাকে ফুয়েল দেওয়ার কাজ করে কিন্তু এই মাইটোকন্ড্রিয়া। নাও আমরা দুটো টার্মিনোলজি পড়লাম। ওয়ান হচ্ছে সেল, সেলের মধ্যে যে লিকুইড লাইক তরল সান্দ্র যে মেটেরিয়ালস থাকে যেটা কিন্তু বিভিন্ন অর্গানেলসকে স্থান দেয় তাকে বলা হয় সাইটোপ্লাজম। এবং কোষের একটি পার্টিকুলার যদি আমরা অর্গানেলস দেখি সেটাই হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এবার দুটো টাইপ, অ্যারোবিক টাইপ অফ রেসপিরেশন ইনসাইড দ্য মাইটোকন্ড্রিয়া কন্ডাক্টেড হয়। সো সামটাইমস ইন ভেরি মানে রেয়ার কেসেস সাইটোপ্লাজমের মধ্যেও অ্যারোবিক টাইপ অফ রেসপিরেশন হয়, বাট ওটা আমাদের পরীক্ষায় পড়তে হবে না। আমাদের পরীক্ষায় যেটা পড়তে হবে যে মাইটোকন্ড্রিয়ার ভেতরে যে টাইপের সেলুলার রেসপিরেশন হয় তার কি টাইপ, সেটা হবে অ্যারোবিক টাইপ, বা আমরা যদি বলি ক্রেবস সাইকেল কিন্তু
আমাদের এই মাইটোকন্ড্রিয়ার ভেতরে হয়। নেক্সট আমরা যদি দেখি অ্যানারোবিক টাইপ অফ রেসপিরেশন, সেটা কোথায় হয়? সেটা কিন্তু আমাদের কোষের ভেতরে সাইটোপ্লাজমে কিন্তু এই অ্যানারোবিক টাইপ অফ রেসপিরেশন হয়। মেইনলি গ্লুকোজ ভেঙে ইথানল অ্যান্ড ল্যাকটিক অ্যাসিডের তৈরি করে ইন দিস অ্যানারোবিক টাইপ অফ রেসপিরেশন। নাও এরপরে চলে এসো রেসপিরেশন। What is the meaning of the respiration? Respiration আমরা আগের দিন দেখলাম the burning of the glucose C6H12O6 in the presence of oxygen যদি মেল্ট হয় বা বার্ন হয়, then it will produce carbon dioxide and generate water and also generate the energy. আমরা আগের দিনের ক্লাসে পড়েছিলাম এনার্জি মানে কিন্তু এখানে it is nothing but the formation of the ATP. So আমরা যদি দেখি এই যে অ্যারোবিক মেটাবলিজম হচ্ছে বা অ্যারোবিক রেসপিরেশন হচ্ছে, অন দি কন্ট্রারি অ্যানারোবিক মেটাবলিজম অ্যান্ড রেসপিরেশন হচ্ছে, এই দুটোর মধ্যে কি পরিমাণে এনার্জি জেনারেট হচ্ছে ইন দ্য ইউনিট অফ দ্য এটিপি। এটা পরীক্ষায় খুব বেশিভাবে কোয়েশ্চেন আসে, বাট দ্য কমন সেন্স ইজ দ্যাট অ্যানারোবিক মানে সেখানে আমরা ইন দ্য অ্যাবসেন্স অফ অক্সিজেন আমরা গ্লুকোজকে বার্ন করছি। সো গ্লুকোজ ইজ বার্নিং ইন দ্য অ্যাবসেন্স অফ অক্সিজেন, এবং সেখানে কিন্তু পার্শিয়াল কম্বাশন হয় বা পার্শিয়াল যদি আমরা দেখি বার্নিং হচ্ছে বা পার্শিয়াল ব্রেকডাউন হচ্ছে অফ দ্য গ্লুকোজ, অ্যান্ড ইট ইজ কোয়াইট অবভিয়াস কি অ্যানারোবিক মেটাবলিজম যখন হবে তখন আমাদের কম এনার্জি প্রডিউস হবে, অ্যান্ড হুইচ ইজ সিগনিফিকেন্ট দ্যাট ওয়ান গ্লুকোজ যদি রেজাল্ট করে দ্য জেনারেশন অফ দ্য 2 ইউনিট অফ দ্য এটিপি। এটিপির ফুল ফর্ম কি? অ্যাডিনোসিন ট্রাইফসফেট। নেক্সট আমরা যদি দেখি অ্যারোবিক মেটাবলিজমের ক্ষেত্রে 1 গ্লুকোজ পার্টিকেলস বা 1 গ্লুকোজ ইউনিট থেকে 38 এটিপি জেনারেটেড হয়। অনেক সময় পরীক্ষা এটা 36 ইউনিটও থাকে, আমরা পরের ক্লাসে এই পুরো মেকানিজমটা দেখবো, বাট অ্যাজ অফ নাও তোমরা এটা লিখে রাখতে পারো 36 থেকে 38 ইউনিট পর্যন্ত এটিপি জেনারেট করতে পারে, এবং কমপ্লিটলি গ্লুকোজকে বার্ন আউট করা হয় ইন দ্য প্রেজেন্স অফ দ্য অক্সিজেন, এবং আমাদের কিন্তু হিউজ একটা সেলে এটিপি জেনারেটেড হয়। সো আমরা যদি আমাদের এন্টায়ার নেচার দেখি, যত আপগ্রেডেড ভার্সনস অফ দ্য এক্সিস্টেন্স অফ দ্য লিভিং অর্গানিজমস থাকে তাদের মধ্যে কিন্তু অ্যারোবিক মেটাবলিজম দেখা যায়, কিন্তু যদি সিম্পলেস্ট ফর্ম অফ কোনো লিভিং স্পিসিস দেখি ব্যাকটেরিয়া ফাঙ্গাস, তার মধ্যে ইন জেনারেল অ্যারোবিক মেটাবলিজম হয়। অ্যান্ড দ্য লাস্ট পোর্শন from this class is that the side product and the byproduct of the cellular respiration. তো আমরা বাই প্রোডাক্ট মানে এনার্জির পাশাপাশি আমরা কি কি পাচ্ছি। মেইনলি অ্যারোবিক টাইপ অফ যদি রেসপিরেশন হয় তাহলে আমরা দেখব গ্লুকোজ থেকে আমরা CO2 অ্যান্ড ওয়াটার পাচ্ছি, এবং সেখান থেকে আমাদের কি জেনারেট হচ্ছে? এটিপি জেনারেট হচ্ছে। সো দ্য বাই প্রোডাক্ট অফ দ্য অ্যারোবিক টাইপ অফ রেসপিরেশন ইজ CO2 অ্যান্ড ওয়াটার। বাট আমরা যদি চলে যাই অ্যানারোবিক টাইপ অফ রেসপিরেশন, সেখানে আমরা সাইটোপ্লাজমের মধ্যে যখন গ্লুকোজ বার্ন আউট হয় তখন বাই প্রোডাক্ট হিসাবে আমরা পাই ইথাইল অ্যালকোহল। ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যালকোহল ইজ দ্য সাইড প্রোডাক্ট অফ দ্য অ্যানারোবিক টাইপ অফ রেসপিরেশন, এবং দ্যাট ইজ ওয়াই এটাকে আমাদের বলা হয় অ্যালকোহলিক ফার্মেন্টেশন। আর কত ইউনিট এটিপি জেনারেটেড হয়? 2 ইউনিট অফ এটিপি ইজ জেনারেটেড আফটার দ্য অ্যানারোবিক টাইপ অফ ইচ সাইকেল অফ দ্য অ্যানারোবিক টাইপ অফ রেসপিরেশন। সো এই হচ্ছে পুরো জায়গাটা ছিল দ্য ডিফারেন্স বিটুইন অ্যারোবিক অ্যান্ড অ্যানারোবিক টাইপ অফ সেলুলার রেসপিরেশন। প্রচুর কোয়েশ্চেন এখান থেকে পরীক্ষায় কোয়েশ্চেন আসে, হয়তো এটাকে প্রপারলি কোনো বইতে ডায়াগ্রামেটিক্যালি এটাকে রিপ্রেজেন্ট করা হয়নি, অনেকের অনেক জায়গায় এখানে কনসেপচুয়াল ক্ল্যারিটির অভাব থাকে। তো আমি আমার দিক থেকে বেস্ট চেষ্টা করলাম তোমাদেরকে এটা বোঝানোর জন্য। কেমন লাগলো জানিও, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো টু মাই চ্যানেল। কোনো যদি তোমাদের কোয়ারিজ থাকে তাহলে আমাকে মেল করে জানাতে পারো। আর তোমরা যদি WBCS এর রেসপেক্টে অনেকে কোয়ারিজ করো, তো সেই জন্য লাস্টে বলা, তোমরা যদি WBCS এর রেসপেক্টে প্রিপারেশন নিতে চাও, সেলফ স্টাডি করছো বাট সামহাউ ফিলিং পাজলড বা অপটিমিস্টিক হতে পারছো না অ্যাবাউট ইউর প্রিপারেশন, তোমরা এই ব্যাচের সাথে যুক্ত হতে পারো, এবং আমার সাথে কনস্ট্যান্টলি টাচে থাকলে তোমাদের যে জায়গাটা ট্র্যাক রাখা এক্সামিনেশনটাকে, সেটাকে আমি এনশিওর করতে পারবো। ডেইলি রুটিন থেকে শুরু করে অনলাইন ইন্টারঅ্যাক্টিভ ক্লাসে তোমাদের ডাউট ক্লিয়ার, বা এই যে সমস্ত এই লেভেলের যে ভিডিওগুলো, যেগুলো দেখো এখানে পার্টিকুলারলি আজকে আমরা রেসপিরেটরি সিস্টেম নিয়ে ক্লাস করলাম, এরকম থরো ক্লাস প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা টপিক এবং সাব টপিকের ওপর করা আছে। সো তোমরা যদি কেউ ইন্টারেস্টেড থাকো আমাকে মেল করে জানিও। দিস ইজ মাই মেল আইডি, অ্যান্ড
তোমার সেখানে পার্সোনাল কন্ট্যাক্ট করার জন্য তোমার নাম এবং ফোন নাম্বারকে অবশ্যই মেনশন করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, হ্যাভ এ নাইস ডে। লাস্ট একটা ভিডিও কালকে আপলোডেড হবে, দ্যাট ইজ দ্য পার্ট 3 অ্যান্ড দ্য হিউম্যান রেসপিরেটরি সিস্টেম, যার মাধ্যমে আমরা এন্টায়ার জায়গাটাকে বায়োলজির একটা ইম্পর্টেন্ট টপিককে কভার করব।